ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা একটি মক টেস্টের প্র্যাকটিস সেট, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী রেলওয়ে গ্রুপটি পরীক্ষার জন্য। আমাদের রেলওয়ে গ্রুপটির যে অনলাইন স্টুডেন্টরা আছে তাদের জন্য এই প্র্যাকটিস সেটটা আমরা পাঠিয়েছিলাম। প্রতিদিন রাত 10টার সময় একটি করে রেলওয়ে গ্রুপটির প্র্যাকটিস সেট রেলওয়ে গ্রুপটি পরীক্ষা দেবে এমন আমাদের অনলাইন স্টুডেন্টের জন্য পাঠায়। তো তারা এই মক টেস্টটা দিয়েছিল। এই মক টেস্টের প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন হয়েছে। আর দেখো এই প্রশ্নটার সম্পূর্ণ মান ছিল 12। 10 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে, কিন্তু 6 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করেছে। 12টা প্রশ্নের সঠিক উত্তর করেছে এবং 12 নম্বর উত্তর পেয়ে রিয়া পাইক রিয়া পাইক এই প্র্যাকটিস সেটের ফার্স্ট হয়েছে। প্রায় সবাই 12 নম্বরের মধ্যে 12ই পেরেছে, কিন্তু কেউ মানে কিছু কিছু স্টুডেন্ট 11 পেয়েছে বা 10ও পেয়েছে। তো সব প্রায় কিন্তু 12 পেয়েছে। আর এই প্র্যাকটিস সেটটা খুব গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস সেট। এরকম রেলওয়ে গ্রুপটির প্র্যাকটিস সেট আমরা কিন্তু প্রতিদিন রাত 10টার সময় আমাদের যে স্টুডেন্ট আছে অনলাইন স্টুডেন্ট তাদেরকে আমরা দিয়ে থাকি। তো এই প্র্যাকটিস সেটটা আজকে তোমাদেরকে দেখাবো। গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া এই মক টেস্টের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যারা রেলওয়ে গ্রুপটির পরীক্ষা দেবে। এবারে কথা হচ্ছে, তোমরা যদি এরকম প্র্যাকটিস সেট পেতে চাও তাহলে অবশ্যই ফোন করতে পারো 85 3 9 82 506 এই নাম্বারে। 85 3 9 82 506 এই নাম্বারে যদি তুমি ফোন করো তাহলে সরাসরি আর এডুকেশন স্কুল তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে কীভাবে মক টেস্টের প্রশ্ন পাবে তোমাকে কিন্তু বলে দেবে। তো চলো আমরা গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া প্রশ্ন রেলওয়ে গ্রুপটির প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করি। তো প্রথম প্রশ্ন কী আছে, গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া প্রথম প্রশ্ন আছে, দূষিত জল ব্যবহারের ফলে নিচের কোন রোগটি হয়? ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা, কলেরা, ম্যালেরিয়া। তো দেখো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু কলেরা, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা, ম্যালেরিয়া এগুলো কিন্তু অন্য রোগ। এখানে দূষিত জল ঘটিত রোগ হচ্ছে কলেরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কলেরিয়ার পাশাপাশি ডায়রিয়া কিন্তু দূষিত জল থেকে কিন্তু হয়। এখানে যদি কলেরা না থেকে ডায়রিয়া থাকতো সেটাও কিন্তু এর সঠিক উত্তর হতো। আমরা চলে যাব দুয়ের দিকের প্রশ্নে। দুয়ের দিকের প্রশ্ন আছে, কর্ণস্থির সংখ্যা কত? কর্ণস্থির সংখ্যা কত? তো এখানে একটা আছে, 3টি আছে, 6 আছে, 12 আছে। তো এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে এর সঠিক উত্তর হবে 6, অর্থাৎ এই সিদ্ধাক হবে সঠিক উত্তর। কর্ণস্থির কর্ণাস্থি কানের 6টি অস্থি আছে, যদিও কানের এই অস্থিগুলোকে অনেকেই করোটির অংশ মনে করেন না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল কিন্তু দুয়ের দাগের প্রশ্ন। গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া 3-এর দাগের প্রশ্ন কী আছে সেটা আমরা দেখব। আচ্ছা, কোন কণাগুলির ভর সমান? কোন কণাগুলির ভর সমান? নিউট্রন, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, প্রোটন কোনোটিই নয়। তো দেখো এটা এই চ্যাপ্টার থেকে কিন্তু রেলওয়ে গ্রুপটি পরীক্ষা প্রশ্ন থাকবে। আর তোমরা জানো তো সায়েন্স থেকে কিন্তু 20টা প্রশ্ন থাকবে। রেলওয়ে গ্রুপটির জন্য যে জেনারেল স্টাডিজ আছে তার মধ্যে কিন্তু 20টা কিন্তু সায়েন্স থেকে প্রশ্ন আসবে। তাই এই সায়েন্সের প্রশ্নগুলো তোমার শুধু পড়ে মুখস্থ করে রাখলে হবে না, তোমাকে বুঝতে হবে, তবেই তুমি কিন্তু ওই প্রশ্নগুলো যথাযথ উত্তর করতে পারবে। তো দেখো এটা কীরকমভাবে হয়। প্রথমত আমি যদি এটা যদি পরমাণুর কেন্দ্র ধরি, তা কেন্দ্রটার নাম বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্লাস আর মাইনাস। প্লাসটাকে বলা হয় প্রোটন আর মাইনাসটাকে বলা হয় নিউট্রন নিস্তড়িত কণা, প্লাস পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। আর একে কেন্দ্র করে এই কক্ষ থাকে, এরকম কক্ষ থাকে। এই কক্ষে থাকে কিন্তু ইলেকট্রন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রথম কক্ষ এটা যদি কেন্দ্র হয়, নিউক্লিয়াস হয়, এটা প্রথম কক্ষে থাকে 2টি ইলেকট্রন। আর তারপরের কক্ষে থাকবে 8টি ইলেকট্রন। 8টি ইলেকট্রন কম থাকতে পারে, কিন্তু 8টি ইলেকট্রনের বেশি কখনো থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কে কক্ষের পরে এল কক্ষে কখনো 8টি ইলেকট্রনের বেশি থাকতে পারে না, কম থাকবে। তা বলে 8টা বেশি থাকবে না। তাহলে আমরা কি বললাম? এই কক্ষে থাকে ইলেকট্রন আর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। কেন্দ্রর নাম হচ্ছে নিউক্লিয়াস। এখন এই যে প্রোটন আর নিউট্রন এদের ভর হচ্ছে সমান। প্রোটন আর নিউট্রনের ভর কিন্তু সমান, কিন্তু ইলেকট্রন অপেক্ষাকৃত হালকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ইলেকট্রন হালকা কণা আর প্রোটন আর নিউট্রন কিন্তু সমান ভারী কণা, সমান ভারী এরা।
সামান্য হলেও নিউট্রন প্রোটনের থেকে ভারী, সেটা হচ্ছে 0.1% ভারী হচ্ছে নিউট্রন। কিন্তু এখানে যেহেতু প্রশ্ন বলছে কোন কণাগুলির ভর সমান, প্রোটন এবং নিউট্রন এ দুটির কণার কিন্তু ভর সমান। তাহলে দেখো এখানে বিদ্যাগ হবে এর সঠিক উত্তর, প্রোটন নিউট্রনের ভর কিন্তু সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 4 দাগের প্রশ্নে চলে যাব। 4 দাগের যে প্রশ্নটা আছে দেখো, গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া রেলের গ্রুপ ডি পরীক্ষার 4 প্রশ্ন আছে, আয়না থেকে 1 মিটার দূরে দাঁড়িয়ে কোনো ব্যক্তি তার প্রতিচ্ছবি আলোকচিত্র নিতে চান, আয়না থেকে তার ক্যামেরা কত দূরত্বে স্থাপন করতে হবে। খুব সুন্দর একটা প্রশ্ন। জাস্ট আমি কেন বলছি, এগুলো মুখস্থ করে কিছু হয় না, এগুলোকে বুঝতে হয়, বুঝলে এইসব প্রশ্নের উত্তর করা যায়। এটার সঠিক উত্তর হবে সেটা আমি বলতে পারি যে এটা সঠিক উত্তর হবে, কিন্তু প্রসেসটা তুমি যদি জানো তাহলে তুমিও কিন্তু করতে পারবে এরকম প্রশ্ন উত্তর। দেখো এইটা যদি আমাদের দর্পণ ধরা হয়, এটা যদি মনে করো দর্পণ অর্থাৎ আয়না, তাহলে এখান থেকে এই জায়গাটায় ব্যক্তি আছে, তো এই ব্যক্তি এই জায়গার থেকে এই বিন্দু পর্যন্ত এই দূরত্বটা কিন্তু আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এবারে যে বলছে ক্যামেরার কত দূরত্বে রাখতে হবে, তাহলে এই জায়গাতে ছবি নিতে গেলে জায়গাতে এই পর্যন্ত আমরা একটা রেখা কল্পনা করছি। তো এই জায়গাটায় মনে করো যে ওই বিন্দু, ক্যামেরার বিন্দু, তাহলে এখানে আমরা যদি এখানে যদি এ দিই, এখানে যদি বি দিই, এখানে ইউ, তাহলে এই জায়গাতে এই পর্যন্ত এটা হচ্ছে ভি। এখান থেকে যদি এটা 1 মিটার হয় তাহলে এটারও দৈর্ঘ্য হবে 1 মিটার। তাহলে আমরা এ বি সমান সমান কী লিখতে পারি, এ বি সমান সমান লিখতে পারি ইউ প্লাস ভি, অর্থাৎ 1 প্লাস 1 সমান সমান 2। তাহলে এখানে উত্তর হবে 2 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 5 দাগের প্রশ্নে চলে যাব। 5 দাগের প্রশ্ন আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল। তো আমরা প্রশ্নটা একটু তুলি। প্রশ্ন তোলার পরে দেখছি দাগের প্রশ্ন আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল। 30শে জানুয়ারি 1918, 13ই এপ্রিল 1919, 14ই আগস্ট 1920 আর 3রা জুলাই 1930। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্ন যদি তোমরা মানে সঠিক জানো তো এটা আশা করি সবাই জানবে। আর এটা এই কার নেতৃত্বে হয়েছিল সেটাও তুমি জানো, এটা ভয়ঙ্কর ব্যাপার। এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, ইতিহাসে এটা ভয়ঙ্কর কাহিনী। এটা মানে নিষ্ঠুরভাবে নিরস্ত্র সাধারণ মানুষকে যে মারতে পারে, মানে সেই মারার যে ধ্বংসাত্মক সেই চিত্র, সেটা কিন্তু এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। একদম নিরস্ত্র সাধারণ মানুষের কিন্তু হত্যা করেছিল, নির্বিচারে গুলি চালিয়েছিল। কার নেতৃত্বে? ইংরেজ রেজিনাল্ড ডায়ারের নির্দেশে কিন্তু এই জালিয়ানওয়ালাবাগে, অর্থাৎ পাঞ্জাব প্রদেশের অমৃতসরের কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ ছিল। তো এই গ্রাউন্ডটার নাম ছিল এই পাঞ্জাব প্রদেশে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে কিন্তু এটা ঘটেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সালটা ছিল 1919 সাল, আর সেটা ছিল কিন্তু 13ই এপ্রিল। কার নির্দেশে হয়েছিল? ব্রিগেডিয়ার রেজিনাল্ড ডায়ারের নির্দেশে কিন্তু সাধারণ মানুষের উপরে, নিরস্ত্র সাধারণ মানুষের উপরে কিন্তু গুলি করা হয়েছিল। পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানে কিন্তু সমবেত নিরস্ত্র জনগণের উপরে এই গুলিটা চালানো হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1919 সালের 13ই এপ্রিল। খুব সুন্দর কিন্তু এই প্রশ্নটা, রোমহর্ষক ঘটনা এটা। তো 6 দাগের প্রশ্ন দেখব। 6 দাগের প্রশ্ন কী আছে? তো 6 দাগের প্রশ্ন আছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভানেত্রী কে ছিলেন। খুব সুন্দর প্রশ্ন, প্রথম ভারতীয় সভানেত্রী কে ছিলেন। তো এর সঠিক উত্তর হবে, এখানে অপশান আছে সরোজিনী নাইডু, কস্তুরবা গান্ধী, অ্যানি বেসান্ত আর বিজয়লক্ষ্মী পণ্ডিত। তো এখানে এর সঠিক উত্তর হবে সিদ্ধাক, অ্যানি বেসান্ত। এখন অ্যানি বেসান্ত কে ছিলেন? অ্যানি বেসান্ত 1917 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি অ্যানি উড নামেও কিন্তু পরিচিত। তিনি একজন নামী থিওসফিস্ট, মহিলা অধিকার কর্মী, লেখক এবং বক্তা ছিলেন। 1916 সালের লোকমান্য তিলকের সাথে তিনি হোম রুল লীগ শুরু করেছিলেন। আর 1926 সালে থিওসফিতে বক্তৃতার পরে তাকে বিশ্ব শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়। কাকে? এই অ্যানি বেসান্তকে। তিনি 1898 সালে বারাণসীতে সেন্ট্রাল হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই কলেজ
এই কলেজটি পরবর্তীতে পণ্ডিত মদন মোহন মালব্যকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য উপহার হিসাবে দেওয়া হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এনি বেসান্ত এটা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভানেত্রী হন এনি বেসান্ত। সেটা কত সালে? 1917 সালে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলে যাব আমরা 7 দাগের প্রশ্নে। তো গত রাতে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য হোয়াটসঅ্যাপে স্টুডেন্টদেরকে দেওয়া মক টেস্ট প্রশ্নের সমাধান আজকের ক্লাসে করছি। গত রাতে হোয়াটসঅ্যাপে যে প্রশ্ন দিয়েছিলাম রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য, তার 7 দাগের প্রশ্ন এখন আমরা করব। তো 7 দাগের প্রশ্ন আছে, দেখো 1303 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি যখন চিতোর আক্রমণ ও জয় করেন তখন চিতোরের শাসনকর্তা কে ছিলেন? রানা সঙ্গ, রানা কুম্ভ, রানা রতন সিং, রানা হামির। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? অবশ্যই রানা রতন সিং। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খুব সুন্দর প্রশ্ন। 8 দাগের প্রশ্ন কি আছে? কার শাসনকালে দিল্লি সুলতানির বিস্তৃতি সর্বাধিক ছিল? তো এই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছে আশা করছি তোমরা করবে। এই প্রশ্নের উত্তরটা কী হবে? আলাউদ্দিন খিলজি, ইলতুৎমিশ, বলবান, মোহাম্মদ বিন তুগলক। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? এটা কিন্তু রেলওয়ে গ্রুপটির প্রশ্ন, মানে বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের মধ্যে যে প্র্যাকটিস সেটগুলো এসেছিলো, যে বিগত বছরের যে সেটগুলো এসেছিলো তার মধ্যে কিন্তু একটা সেটে এই প্রশ্নটা ছিল, কার শাসনকালে দিল্লি সুলতানির বিস্তৃতি সর্বাধিক ছিল। আমরা 8 দাগের জেলা স্ট্যাটিসটা তোমাদের কাছ থেকে জানতে চাইছি। এর সঠিক উত্তর কি বলবে অবশ্যই কমেন্ট করবে। 9 দাগের প্রশ্ন দেখব। গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার মক টেস্টের প্রশ্ন 9 দাগের প্রশ্ন ছিল, তুমি একটি দ্রব্য 3500 টাকায় বিক্রি করায় তোমার 20% ক্ষতি হয়ে গেল, দ্রব্যটি তুমি কত টাকায় কিনেছিলে? তাহলে এখানে এর উত্তর বার করতে গেলে কি করতে হয়? এখানে তুমি একদম সহজে করবে। 20% ক্ষতি হয়েছে। 20% ক্ষতি মানে 20% ক্ষতি মানে তুমি 100 টাকায় যদি কিনে থাকো তাহলে 80 টাকায় বিক্রি করেছো। তার মানে 80/100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু এখানে বলেছে কত টাকায় কিনেছিলে, ক্রয় মূল্য, তাই ক্রয় মূল্য বার করতে গেলে তোমাকে কি করতে হবে? ক্রয় মূল্য বার করতে গেলে 3500 টাকা দিতে হবে। এইখানে 3500 দিলাম। এবার এখানে গুণ করতে হবে কত দিয়ে? এই যে ক্রয় মূল্য বার করছো তাই তোমার এটা উল্টে গুণ করতে হবে। যে 80/100 আছে না, এটা উল্টে গুণ করতে হবে, অর্থাৎ 100টা উপরে যাবে, 80টা নিচে চলে আসবে। তো এই শূন্য আর এই শূন্য যদি করি, আর এই 5 দিনও 10 করি, আর এখানে 4 দিনও 8 করি, তাহলে এটার সাথে এটা কাটলে কি হবে? 4 8 32 আর 3 দাও 35, 4 7 28 আর 2 দাও 30, তাহলে 2 এর পাশে শূন্য হলে 20, 4 5 20। তো দেখো এখানে এর সঠিক উত্তর কী হবে? এটা 875কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো কি? 5 5 25 5 হাতে 2, 5 7 35 আর 2 37 7 হাতে 3, 5 8 40 আর 3 43, তাহলে 4375 টাকা। দেখো এই জিনিসটা ক্রয় মূল্য 4375 টাকা। এইখানটায় তোমার যত সব লুকিয়ে আছে কিন্তু প্রশ্নের উত্তর। তুমি এটাকে উল্টে গুণ করবে। যখন তোমার ক্রয় মূল্য বার করতে বলবে তখন উল্টে গুণ করতে হবে, যদি বলে বিক্রয় মূল্য কত ছিল তখন সোজাভাবে গুণ করতে হবে। সূত্রটা তুমি মনে রেখো। এরকম আরও সূত্র তুমি পাবে, এবং সায়েন্স থেকে খুব ভালোভাবে মানে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা পাবে আর এডুকেশন স্কুল মাস্টারমশাইয়ের কাছ থেকে। যদি তুমি আর এডুকেশন স্কুলের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার এক চান্সে পাস করতে চাও, একবারেই পাস করতে চাও, আজই ফোন করো 85 309 82 506 এই নাম্বারে, 85 309 82 506 এই নাম্বারে তোমরা ফোন করো এবং আর এডুকেশন স্কুলের মাস্টারমশাইয়ের সাথে কথা বলো। দেখবে তুমিও পারবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার মতন পরীক্ষায় একটা চাকরি পেতে। আমরা চলে যাব 10 দাগের প্রশ্নে। গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া 10 দাগের প্রশ্ন ছিল, দুটি ক্রমিক সংখ্যার গুণফল 8556, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো ক্ষুদ্রতম সংখ্যাটি কত এটাও কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় গত বছর যে শিফটগুলো হয়েছিল তার মধ্যে একটা শিফটে কিন্তু এই প্রশ্নটাও ছিল, দুটি ক্রমিক সংখ্যার গুণফল 8556, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এখানে আপনার উত্তর দেওয়া আছে, দেখুন ক্ষুদ্রতম সংখ্যা এখানে কিন্তু দেওয়া আছে। তাই আপনাকে ভাবতে হবে যে এর মধ্যে যে কোনো একটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এখন যদি এর মধ্যে এগুলো ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে অবশ্যই বৃহত্তম সংখ্যাটা আমাকে দিতে হবে। এবার এখানে বৃহত্তম সংখ্যা কত হবে সেটা একবার দেখি। তো এখানে বলেছে দেখো দুটি ক্রমিক সংখ্যা কোনগুলো হয়? 1 2
3 এরকম। ধরো 5 হচ্ছে 5, 6, 7 এই হচ্ছে ক্রমিক সংখ্যা বলে। তাহলে এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা এখানে দেওয়া আছে, তাহলে বৃহত্তম সংখ্যা কী হবে বসাবো আমি। এই ধরো মনে করো 89 ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 90 বৃহত্তম সংখ্যা। আবার 89, 90 দেখো ক্রমিক সংখ্যা হয়ে যাচ্ছে, পরপর ক্রমিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা 94 যদি ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে 95 হচ্ছে বৃহত্তম সংখ্যা, তাহলে ক্রমিক সংখ্যা হয়ে যাচ্ছে 94, 95। তেমনভাবে 30, 31 এটা ক্ষুদ্রতম, এটা বৃহত্তম, আর ক্রমিক সংখ্যা হচ্ছে 92 আর 93। আশা করি তোমরা বুঝতে পারছো, ক্ষুদ্রতম একটা বৃহত্তম একটা। এইবার কি, এবার বলেছে দুটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 8556। কোনো ব্যাপার নেই তো। এইবারে আমার প্রথম ক্ষেত্রে আমি এই দুটো গুণ করব, কিন্তু গুণ করলে শেষের জন্য 6 আসে, তা আমি গুণ করতে গেলে শেষের দুটো সংখ্যা যদি গুণ করি তার 900 আসছে, তাহলে এটা আমার হবে না। তারপরে দেখো 4 5 20 শূন্য আসছে শেষে, তাহলে দেখো এখানে আমার 6 আনতে হবে, হচ্ছে না। এবারে এটা দেখো 01 শূন্য আসছে, তাহলে এটাও হচ্ছে না। কিন্তু এইটা দেখো 3 দিনও 6 আসছে, তাই তোমার এটা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তো এসব অঙ্ক টেকনিকে সলভ করতে হয় এবং 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এবং নিখুঁতভাবে নিট অ্যান্ড ক্লিন উত্তর হবে। তুমি কোথায় XY Z ধরে করবে কিছু করার দরকার নেই। আর স্কুল মাস্টারমশাই তোমাকে শুধু শেখাতে এসছে, ইউটিউবে তুমি শিখে নাও, আর পারলে আর স্কুল মাস্টারমশাইয়ের কাছে হেল্প নাও, তাহলে দেখবে তুমিও পারবে এরকম সহজে অঙ্ক প্রশ্ন সমাধান করতে এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার মতো পরীক্ষায় পাস করতে। আমরা 11 দাগের প্রশ্নে চলে যাব। ঘন্টায় 60 কিমি বেগে চলে একটি ট্রেন, 30 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো ট্রেনটির দৈর্ঘ্য কত, এইসব প্রশ্নের উত্তরগুলো আমাদের স্টুডেন্টরা এত সুন্দর করে খুব তাড়াতাড়ি রানিং করেছে যে 6 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু আমার প্রশ্ন মানে উত্তর করে ওরা দিয়ে দিয়েছে। রিয়া পাইককে ধন্যবাদ যে ও আমাকে 7 মিনিটের মধ্যে দিয়েছে এবং খুব ভালো করে উত্তর মানে 12তে 12 পেয়েছে। তো কত সুন্দরভাবে এটা সলভ করেছে। দেখো বলছে ঘন্টায় 60 কিমি বেগে চলমান একটি ট্রেন 30 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, অতএব এখানে কোনো বিষয় নেই যোগ বিয়োগ করা। আমরা এরকম অঙ্ক থাকলে আমরা শুধু ট্রেনের অঙ্ক থাকলে শুধু এরা একটা সূত্র করবো, এর সমান সমান d/t। দেখো এটা কিন্তু গত বছর প্রশ্ন, গত বছরের একটা শিফটে এই প্রশ্ন ছিল। তো এর সমান সমান d/t গত মানে 2016 সালের পরীক্ষায় সম্ভবত এটা ছিল। তো এর সমান সমান d/t। তো এস এর মান কত? এস এর মান হচ্ছে, এস হচ্ছে আপেক্ষিক গতিবেগ, দেখো ঘন্টায় 60 কিমি, তাহলে এখানে আমরা দেবো 60, এস এর মান 60 দিলাম। এখন 60কে আমরা কি করব, এখানে সেকেন্ড আছে তাই এটা 60কে কিমি পার ঘন্টা আছে, এটা মিটার পার সেকেন্ড করব, তার 5/18 দিয়ে গুণ করে দেবো। এইটা সমান সমান কত? এইটা সমান সমান d/t। ডি কত? ডি হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, ডিটা আমার বার করতে হবে। টিটা কত? টি হচ্ছে সময়, কত সময় গেছে? 30 সেকেন্ডে। ব্যাস, এবার আমার এটা অঙ্কটা আমি সমাধান করব। কিভাবে সমাধান করব দেখো, দেখতে থাকো শুধু। এখানে 3 6 18 করব, আর এখানে 6 10 60 করব। দেখো কত সুন্দর হয়ে গেল। এবার এই 3 আর এই 30 কাটবো, 10 হয়ে যাবে। দেখো এখানে 5 10কে 50, 50কে যদি 10 দিয়ে গুণ করো তাহলে 500 হবে, তার ডির মান হয়ে যাবে 500। দেখো 500 মিটার উত্তর আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা কিন্তু ক্রস গুণ, কোনাকুনি গুণ হয়। এই 10-এর সাথে 5 গুণ করবো, 5 10কে 50, 50-এর সঙ্গে এই 10 গুণ করবো, তাহলে 50 10কে 500, তাহলে ডি সমান সমান 500। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু এর সঠিক উত্তর। তো এর দাগ হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান হয়ে যায়। 11-র পরে এখানে 10-এর দাগ, 11-র দাগ, তারপরে দেখো 12-র দাগ। এখানে একটু ভুল আছে দাগ নম্বর। 10-এর দাগটা আমি করতে বারণ করেছিলাম, আর এই অঙ্কটা সবাই করেছে, উত্তরও করেছে। এখান থেকে মোট 12টা প্রশ্ন কিন্তু উত্তর সমাধান হয়েছে। তো এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে আর এর উত্তর কত হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে। 11-র দাগের যে রিজনিং আছে সেই রিজনিংটা আমরা এবার দেখব। রিজনিং আছে দেখো, যদি PALE এর সংকেত 21 34 হয়, আর্থের সংকেত 41 5 90 হয়, তবে এই সংকেতে PEARL এর সংকেত কী হবে? তো দেখো এটা কীভাবে সহজে সমাধান করতে হয়। পির মান কত? পির মান 2। এর মান কত? এর মান 1। এল এর মান কত? এল এর মান হচ্ছে 3। আর ইর মান কত? ইর মান হচ্ছে 4। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক সেইভাবে ইর মান এখানে 4। এ দেখো আর্থের ইর মান 4, এর মান 1। আর এর মান কত? আর এর মান 5। টির মান কত? টির মান 9। এইচের মান 0। তাহলে এই যে এটা আছে এর মান কত? তা পির মান PEARL এর সংকেত কী হবে? পির মান কত? পির মান এখানে আছে 2, তো আমি এখানে 2 দিচ্ছি। ইর মান কত আছে? ইর মান আছে 4, দেখো ইর মান 4 আছে, 4 দিলাম।
এর মান কত আছে, এর মান 1 আছে, 1 দিলাম। আর এর মান কত আছে, আর এর মান 5 আছে, 5 দিলাম। এল এর মান কত আছে, এল এর মান 3 আছে, আমরা 3 দিলাম। দেখো 2 4 1 5 3, দেখো 2 4 1 5 3, এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এই রিজনিংটা সমাধান হয়ে যায়। এবার আমরা সর্বশেষ রিজনিং আছে এই 12 দাগের এই রিজনিংটা। এই 12 দাগের রিজনিংটা কী আছে, 2007 সালের 1 জানুয়ারি সোমবার, তাহলে 2008 সালে 1 জানুয়ারি সপ্তাহে কী বার ছিল? অবশ্যই কমেন্ট করবে। এই প্রশ্নটা কিন্তু ওখানে করতে দেওয়া হয়নি। এই 11 দাগ, এই যে এখানে এইটা 12 দাগ হবে, এই পর্যন্তই কিন্তু প্রশ্ন ছিল। আর এটা কিন্তু সংযোজন ছিল। এই সংযোজনের এই প্রশ্নটার উত্তর তোমাদের কাছ থেকে আমরা তোমরা কি উত্তর দেবে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। সম্পূর্ণ সমস্ত প্রশ্নের সঠিক উত্তর করেছে রিয়া পাইক। সমস্ত প্রশ্নের সঠিক উত্তর করেছে রিয়া পাইক। রিয়া পাইককে কংগ্রাচুলেশন জানাবো, এবং এরকম আরও এগিয়ে যাও তুমি। আর এই প্রশ্ন, এরকম প্রশ্ন তোমরাও পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা ফোন নম্বরে যোগাযোগ করো, 85 39 82 506 এই নম্বরে। তুমি যদি রেলের গ্রুপ ডি পরীক্ষা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ করে থাকে এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে, তাহলে অবশ্যই যোগাযোগ করো আর এডুকেশন স্কুলের সাথে। আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।